আসসালামু আলাইকুম। তো এখন আমরা আন্তর্জাতিক বিষয়াবলী এটার রিটেনের আর কি ফার্স্ট অধ্যায়টা দেখব। এটা হচ্ছে সিলেবাস কনসেপচুয়ালের অন্তর্গত আর কি। তো এখানে স্লাইডটা দেখাচ্ছি না কারণ এটা কপিরাইট আছে এখানে, আর এটা পেইড কোর্স যেহেতু, তো দিলে আর কি হয়তো বা যার সে মাইন্ড করতে পারে, যাই হোক। তো এখন কথা হচ্ছে এখান থেকে সিলেবাসে কি কোশ্চেন আসছিল। তো এখান থেকে হচ্ছে আপনার কোশ্চেন আসছে যে ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর হচ্ছে আপনার আন্তর্জাতিক ও বৈশ্বিক ধারণার মধ্যে পার্থক্য। তারপর শান্তি তত্ত্বের হচ্ছে যে গণতান্ত্রিক শান্তি তত্ত্ব, এটার মূল বক্তব্য কী, আন্তর্জাতিক সম্পর্ক আর আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী। তো আন্তর্জাতিক সম্পর্কে আপনার অ্যানার্কি অফ সোসাইটির ব্যাখ্যা করতে বলছে। তারপর লিবারাল ইনস্টিটিউশনালিজম আর ট্র্যাডিশনাল লিবারালিজম, এগুলোর মধ্যে পার্থক্য আর কি। তো এটা হচ্ছে নতুন ট্রেন্ডসের মধ্যে আর কি এটা আসছে। আচ্ছা, তো এখানে এখন আমরা দেখি যে হচ্ছে সবার আগে দেখি যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এটা কি। এটা হচ্ছে আপনার এমন একটা অধ্যয়ন ক্ষেত্র যেখানে আপনার বিশ্বের বিভিন্ন সংগঠিত ঘটনা, সম্পর্ক, পারস্পরিক প্রভাব নিয়ে আলোচনা করা হয়। এটা কি তাহলে বিভিন্ন দেশের আর কি, এটা একটা অধ্যয়ন ক্ষেত্র যেখানে বিভিন্ন দেশের সংগঠিত ঘটনা, তারপর সম্পর্ক, পারস্পরিক প্রভাব নিয়ে আলোচনা করা হয়। যেমন হচ্ছে আপনার জলবায়ু পরিবর্তনে এরকম আপনার হচ্ছে সবার ক্ষতি হচ্ছে, এগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, যুদ্ধ নিয়ে আলোচনা করা হচ্ছে, এগুলো হচ্ছে আপনার আন্তর্জাতিক বিষয়গুলোর মধ্যে পড়বে। আমার কথা আন্তর্জাতিক সম্পর্ক কি, সম্পর্ক ক্ষেত্রে আপনার হচ্ছে দুটো রাষ্ট্রের মধ্যে অথবা কয়েকটা রাষ্ট্রের মধ্যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, এবং এটা কিন্তু একটা একাডেমিক ডিসিপ্লিন। এটা কি, এটা হচ্ছে একটা একাডেমিক ডিসিপ্লিন, যেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বলে যেটাকে আর কি, আন্তর্জাতিক সম্পর্ক। তো এটা হচ্ছে একাডেমিক ডিসিপ্লিন, এবং এখানে কি করা হয়, এখানে হচ্ছে আপনার একটা রাষ্ট্রের সাথে অন্য একটা রাষ্ট্রের হচ্ছে সম্পর্ক কি সেটা এখানে ব্যাখ্যা করা হয় আর কি, সেটা বিশ্লেষণ করা হয়। তাদের আচরণ কেমন হবে, পারস্পরিক সম্পর্ক কেমন হবে, তাদের কি স্বার্থ সংক্রান্ত যেগুলো কর্মকাণ্ড আছে এগুলো আর কি আলোচনা করা হয়। তাহলে এটা হচ্ছে একটা একটা একাডেমিক ডিসিপ্লিন যেখানে মানে আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রগুলোর আচরণ, পারস্পরিক সম্পর্ক ও তাদের স্বার্থ সংক্রান্ত কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। আচ্ছা, যেমন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া হামলা দিচ্ছে, এটা কেন দিচ্ছে, একটা ছোট রাষ্ট্র হয়েও কেন দিচ্ছে, এটা বিশ্লেষণ করা হচ্ছে। এই যে বিশ্লেষণ করা, এটাই হচ্ছে একটা আন্তর্জাতিক সম্পর্কের উদাহরণ আর কি। আচ্ছা, তারপর এখানে আপনার এই যে পার্থক্যটা দিছে আর কি, এখানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আর হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। তো এটা যেটা হচ্ছে অ্যাফেয়ার্স, সেটা হচ্ছে বিস্তৃত ক্ষেত্র আর কি, যেখানে আর কি সব ইস্যু আর ঘটনা নিয়ে আলোচনা করা হয়। আর রিলেশন যেটা, এটা হচ্ছে আপনার বিশ্লেষণ করা হয় যে কোনটা কেন হলো, পারস্পরিক সম্পর্ক কেমন, এদের আচরণ কেমন, কর্মকাণ্ড কেমন, এগুলো বিশ্লেষণ করা হয় আর কি। তো একটা হচ্ছে ঘটনা ভিত্তিক, আর অন্যটা হচ্ছে আপনার তথ্যভিত্তিক, বিশ্লেষণ ভিত্তিক। এদিকে হচ্ছে বৈশ্বিক ইস্যু, বাস্তব ঘটনা, এদিকে হচ্ছে রাষ্ট্রের আচরণ ও পারস্পরিক সম্পর্ক, জলবায়ু পরিবর্তন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এগুলো হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। আর ওদিকে কোন রাষ্ট্র যুদ্ধ জড়াচ্ছে, কেন জোট গঠন করছে, এগুলো হচ্ছে আপনার রিলেশনের মধ্যে পড়বে আর কি। তবে যুদ্ধ, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। আর ইন্টারন্যাশনাল রিলেশন হচ্ছে আপনার রাষ্ট্রের বৈদেশিক কূটনীতিক তো শক্তি ভারসাম্য, জোট সংঘাত, এগুলো হচ্ছে এগুলো। এখন দেখি আন্তর্জাতিক রাজনীতি। তো এটা বলতে আসলে বোঝায় যে এটা কি, যে হচ্ছে আপনার কোন রাষ্ট্র কতটা শক্তিশালী এবং সেই শক্তিটা ব্যবহার করে অন্য একটা রাষ্ট্রকে সে তার কথা মতো চালাতে পারতেছে কিনা, এটাই হচ্ছে তার ক্ষমতা। অর্থাৎ অন্য রাষ্ট্রগুলোর প্রতি শক্তি প্রয়োগ, স্বার্থ রক্ষা এবং প্রভাব বিস্তারের যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে এখানে এই ইন্টারন্যাশনাল পলিটিক্স আর কি। তো একটা রাষ্ট্রের অভ্যন্তরীণ শক্তির সক্ষমতার জন্য চারটা জিনিস আমরা দেখতে পারি। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে এক্সট্রাকটিভ ক্যাপাবিলিটি, যেটা হচ্ছে রাষ্ট্রের যে আপনার হচ্ছে জিনিসগুলো আছে, শক্তিগুলো আছে, এগুলো হচ্ছে আপনার এক্সট্রাক্ট করতে পারে কিনা। আর দুই নম্বর হচ্ছে আপনার রেগুলেটিভ, অর্থাৎ সবাইকে আর রেগুলেট করতে পারে কিনা, বিভিন্ন গোষ্ঠী এদেরকে রেগুলেট করতে পারে কিনা। তিন হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, সব কিছু বন্টন করতে পারে কিনা, দুর্নীতি হয় কিনা, এগুলো হবে যাবি। আর সিম্বলিক হচ্ছে সবার মধ্যে একটা একাত্মতা আছে কিনা, দেশপ্রেম আছে কিনা, আস্থা আছে কিনা, এটা হচ্ছে সিম্বলিক। এই চারটা থাকলে সেটা হচ্ছে সক্ষম রাষ্ট্র আর কি। আচ্ছা, তারপর হচ্ছে এখন আন্তর্জাতিক রাজনীতির প্রধান বৈশিষ্ট্য, এখানে হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিকতা আছে। তারপর হচ্ছে সব রাষ্ট্র আর কি রাষ্ট্রভিত্তিক হয় আর কি। তারপর ক্ষমতা ভিত্তিক সম্পর্ক, সবাই ক্ষমতার দিকে দেখে, সামরিক, অর্থনৈতিক, এগুলোর প্রতি এর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবাই জাতীয় স্বার্থ থাকে এখানে, তার প্রভাব আর প্রভুত্ব থাকে, সংঘাত সহযোগিতা থাকে। এখন হচ্ছে তিনটা পার্থক্য দেখি আপনার। ধরেন একটা ঘটনা ঘটতেছে, এটা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এটা একটা ইস্যু আর কি। তো এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। আর এটাকে নিয়ে যখন আপনি আলোচনা করবেন, বিশ্লেষণ করবেন যে কোন রাষ্ট্র কেন এখানে পক্ষে নিল, রাশিয়ার পক্ষে নিল, ইউক্রেনের পক্ষে নিল, এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল রিলেশন।
আর এই যে আপনার হচ্ছে এখন রাশিয়া তার প্রভাব দখল করে হচ্ছে আপনার আহ, যদি এরকম রাশিয়া তার হচ্ছে আপনার ক্ষমতা ব্যবহার করে ইউক্রেন দখল করে নেওয়ার পর আবার ভারত হচ্ছে রাশিয়ার কাছ থেকে কম দামে এখন ইয়া কিনতেছে, অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতেছে। এই যে রাশিয়া যার দখল মানে আপনার হচ্ছে প্রভাব খাটিয়ে অন্য অন্য ইয়া দখল করে নিল, ইউক্রেন দখল করে নিল, এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্সের মধ্যে পড়বে। তারপর হচ্ছে এখানে এখন বৈশ্বিক আর হচ্ছে আন্তর্জাতিক এদের মধ্যে পার্থক্য, যেটা বৈশ্বিক এটা হচ্ছে আপনার দেখবেন যে অনেক বিস্তৃত আর কি, এখানে সমগ্র পৃথিবী বোঝায় আর কি। সমগ্র পৃথিবীতে যেগুলো ইস্যু সেগুলো হচ্ছে বৈশ্বিক। যেমন হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, এটা হচ্ছে একটা বৈশ্বিক, সবাই সেখানে প্রভাবিত হয়। আর যদি আপনাকে বলা হয় যে হচ্ছে আন্তর্জাতিক, এটা আন্তর্জাতিক হচ্ছে কি দুইটা রাষ্ট্রের মধ্যে আরও কয়েকটা রাষ্ট্রের মধ্যে যখন কোনো একটা বিষয় হয়, অর্থাৎ এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্র, এটা যে রাষ্ট্র আর কি, এই জিনিসটা হচ্ছে আপনার আন্তর্জাতিক। আর বৈশ্বিকে আপনার সব উপাদান থাকবে, এদিকে অরাষ্ট্রীয় থাকবে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন অর্গানাইজেশন থাকতে পারে, এগুলো হচ্ছে বৈশ্বিক আর কি। আর আন্তর্জাতিকে এগুলো থাকবে না, শুধু রাষ্ট্রের কথা বলা হবে আর কি। ঠিক আছে। তারপর হচ্ছে এখন ওকে, তারপর হচ্ছে যে আন্তর্জাতিক রাজনীতি আর হচ্ছে বিশ্ব রাজনীতির পার্থক্য। তো যেটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি, এটা হচ্ছে আপনার স্বাধীন রাষ্ট্রসমূহের মধ্যে রাজনীতি আর কি। আর যেটা বিশ্ব রাজনীতি, এটা হচ্ছে আপনার বৈশ্বিক পর্যায়ে রাষ্ট্র অথবা রাষ্ট্রের পক্ষসমূহ অন্তর্ভুক্ত করে যে সামগ্রিক রাজনীতি, সেটা হচ্ছে আপনার বিশ্ব রাজনীতি আর কি। এগুলো আর বড় করলাম না। তো গুরুত্ব এখানে গুরুত্ব হচ্ছে আমরা ওই যে বিশ্ব ব্যবস্থা বোঝার জন্য যে আন্তর্জাতিক যে রাজনীতি আছে, আন্তর্জাতিক বিষয়গুলি আছে, এটা আর কি পড়ার গুরুত্ব, এটা হচ্ছে আপনার আন্তর্নির্ভরশীল বিশ্ব ব্যবস্থা বোঝার জন্য, বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার প্রতিষ্ঠায়, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বৃদ্ধিতে, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিত উদ্যোগ, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায়, বৈশ্বিক পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি, হাবিজাবি, এগুলো হচ্ছে দরকার আর কি এই জন্য। তারপর স্কোপ কোথায় আছে এটা বাদ। আচ্ছা, এখন দেখি কিছু কিছু হচ্ছে পরিভাষা ও তত্ত্ব। রিয়েলিজম, তো রিয়েলিজম মানে কি? রিয়েলিজম মনে করে হচ্ছে পৃথিবীতে সবাই নিজের স্বার্থ দেখে এবং সবাই হচ্ছে নিজের ক্ষমতা চায় আর কি, এই জন্য এই ক্ষমতাকে কেন্দ্র করেই সবাই নিজের নিরাপত্তা সংকটে ভোগে, এবং এগুলার ফলেই হচ্ছে একটা মানে ঝামেলা বাজে, বা আপনার হচ্ছে আপনার ওই যে যেটা কি বলে আর কি, সবাই নিজের স্বার্থকে অগ্রাধিকার দেয় এবং এর ফলে পৃথিবীতে একটা অনৈরাজ্যকর মানে অবস্থা সৃষ্টি হয়ে যায়, এটা হচ্ছে রিয়েলিজম বলে। আর রিয়েলিজমের বৈশিষ্ট্য কি, এখানে রিলেটিভ গেইন হবে, অর্থাৎ একজনের লাভ হলে অন্যজনের ক্ষতি হবে, জিরো সাম গেইন যেটা। তারপর এটা আছে এনার্কি, মানে সব নৈরাজ্য থাকবে, কেউ কারো কথা শুনবে না। তারপর হচ্ছে এখানে হচ্ছে স্টেট সেন্ট্রিজম থাকবে, সবাই হচ্ছে আপনার নিজের স্টেটকে গুরুত্ব দেবে, অন্যের অস্তিত্ব তো তারা দেখবে না। এখানে সেলফ হেল্প সিস্টেম আছে, এখানে সবাই হচ্ছে নিজেকে হেল্প না করলে নিজের মানে পতন আর কি অসম্ভব, এর জন্য সবাই নিজেকে নিজের আর কি সামরিক জোট এগুলা শক্তিশালী করতে হবে। আর ক্লাসিক্যাল রিয়েলিজম, এটাই হচ্ছে আপনার হুম, তো ক্লাসিক্যাল রিয়েলিজম আর রিয়েলিজমের মধ্যে অতটা ইয়ে নাই। তো এখানে হচ্ছে ক্লাসিক্যাল রিয়েলিজমে মানুষ ভাবে যে মানুষ হচ্ছে জন্মগতভাবে স্বার্থপর, এরকম সব কিছুই হচ্ছে তার মানব প্রকৃতির বাইরে নয় কিছুই। তো সে বিভিন্ন জায়গা থেকে এরকম আক্রমণাত্মক হয়ে যায় নিজের স্বার্থ রক্ষার জন্য, ক্ষমতা অর্জনের জন্য। তো এর ফলে আর কি আমাদের জগতে এরকম যুদ্ধ, তারপর হচ্ছে আপনার সংঘাত সৃষ্টি হয় আর কি। এটাই আর কি ক্লাসিক্যাল আপনার রিয়েলিজম বলে। আর এদিকে হচ্ছে আপনার ক্লাসিক্যাল রিয়েলিজম হচ্ছে আপনার কি করে, যে হচ্ছে একটা রাজনীতির প্রভাবক হিসেবে কাজ করে। তারপর হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান থাকলেও এদের ভূমিকা এখানে মুখ্য নয় আর কি, ঝামেলা এখানে বাঁচবেই, এটাই আর কি তারা এখানে বলে। আর নিও রিয়েলিজম এখানে বলে যে হচ্ছে এটা ক্লাসিক্যাল কিছুটা বিপরীত। তো এখানে বলে যে এটা আসলে মানুষের সমস্যা না, এটা হচ্ছে স্ট্রাকচারের সমস্যা, অর্থাৎ পৃথিবীতে এমন কোনো নেতৃত্ব নাই বা এমন কোনো আপনার হচ্ছে একটা স্ট্রাকচার নাই যার মাধ্যমে সবাই ক্ষমতায় আপনার হচ্ছে সব কিছু নিয়ন্ত্রিত থাকবে, একটা সেন্ট্রাল কোনো পাওয়ার নাই। তো যার কারণে এই সমস্যাটা হচ্ছে, এটা হচ্ছে আপনার স্ট্রাকচারাল রিয়েলিজম বা নিও রিয়েলিজম আর কি। এটা হচ্ছে কাঠামোগত অনিশ্চয়তার ফল আর কি, এরকম রাষ্ট্র বাধ্য হয় শক্তিশালী হতে আর কি। আর হচ্ছে অফেন্সিভ রিয়েলিজম, এটা হচ্ছে আপনার এটা বাস্তববাদের একটা রূপ আর কি, যেখানে একটা দেশ নিজের আপনার নিজেকে নিজের শক্তি বৃদ্ধি করে, নিজের আর কি সব কিছু সামরিক শক্তি বৃদ্ধি করে, বিভিন্ন শক্তি বৃদ্ধি করে, আবার পুরো বিশ্বে তার হচ্ছে প্রভাব খাটাতে চায় আর কি। সময় দুর্বলদেরকে সে হচ্ছে দুর্বলদের উপর প্রাধান্য প্রতিষ্ঠা করে।
তো এটাই হচ্ছে আপনার হচ্ছে অফেন্সিভ রিয়েলিজম, যেমনটাই আমেরিকা করতেছে। তো এটার কারণে কিন্তু সিকিউরিটি ডিলেমা সৃষ্টি হয়, অর্থাৎ অন্য রাষ্ট্র তখন আর কি শক্তিশালী হতে চায় আর কি। আর যেটা হচ্ছে ডিফেন্সিভ রিয়েলিজম, এটা হচ্ছে আপনার এটা একটা নৈরাজ্যময় ইয়াদের স্বীকার করে আর কি, পরিবেশ স্বীকার করে। কিন্তু সমস্যা হচ্ছে মানে পার্থক্য হচ্ছে এরা হচ্ছে অন্য কারোর উপর আর কি হামলা করে না, শুধুমাত্র নিজেকে বাঁচার জন্য যতটুকু করা দরকার ততটুকুই এরা হচ্ছে করে আর কি। এটাই হচ্ছে অফেন্সিভ রিয়েলিজম। যেমন ইরান, উত্তর কোরিয়া নিজেকে আত্মরক্ষার জন্য যতটুকু করা দরকার ততটুকু এরা করে, এটাই হচ্ছে অফেন্সিভ রিয়েলিজম। তারপর এটা সার্ভাইভাল, ওরা হচ্ছে প্রাধান্য, এরা হচ্ছে আপনার খুব যথেষ্ট আর কি, যে অতিরিক্ত করে না আর কি, ডিফেন্সিভে আর অফেন্সিভে বেশি বেশি করে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে লিবারালিজম। তো লিবারালিজম হচ্ছে এটা একটা তত্ত্ব, তো যেখানে বলছে যে হচ্ছে আপনার আন্তর্জাতিক যে রাজনীতি আছে এখানে ক্ষমতার প্রতিযোগিতা সব কিছু নয়, এখানে বরং সহযোগিতা, তারপর পারস্পরিক নির্ভরতা বা প্রাতিষ্ঠানিক কাঠামো এগুলোর মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। এবং এটা হচ্ছে রিয়েলিজমের বিপরীত আর কি, ইয়ে দেয় আর কি। তো এখানে পাওয়ার পলিটিক্সকে রিজেক্ট করে, তারপরে অ্যাবসলিউট গেইনের প্রতি আর কি ইয়া করে, অর্থাৎ দুটি কোনো একটা চুক্তি হলো, চুক্তিতে যে কে লাভবান হচ্ছে এটা তো আর কি ভাবতে হবেই, পাশাপাশি দুইজনই যাতে লাভবান হয় এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে দুজনের স্বার্থই দেখা হয়, পারস্পরিক লাভ দেখা হয়, এটা হচ্ছে অ্যাবসলিউট গেইন বলা হয় এটাকে আর কি। দুইজনে এখানে উইন উইন গেম বা নন জিরো সাম গেম থাকবে এখানে। আর ইন্টারন্যাশনাল কোঅপারেশন, কালেক্টিভ সিকিউরিটি থাকবে এখানে, সবাই সবগুলো কান্ট্রি মিলে তাদের নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবে, এটা হচ্ছে কালেক্টিভ সিকিউরিটি। তারপর এখন হচ্ছে রেজিম থিওরি। রেজিম থিওরি বলতে বোঝা যায় প্রিন্সিপাল আর কি, যে কতগুলো প্রিন্সিপাল আছে, এই প্রিন্সিপালগুলো যদি আমরা মেনে চলি তাহলে পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি হবে না, সবাই আর কি ঠিকমতো নিয়ম নীতি মানলে সব কিছু ঠিকমতো আর কি চলবে আর কি। যেমন বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তারপর হচ্ছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান সংস্থা, এগুলো যদি আমরা মেনে চলি এই নিয়মগুলো, ইউএ, তারপর হচ্ছে যে নাফটা সার্ক মেনে চলি, তাহলে এরকম নৈরাজ্য হবে না আর কি। তারপর নিও লিবারালিজম, তো এখানে বলে যে হচ্ছে পৃথিবীতে নৈরাজ্য আছে, লিবারালিজম যেমন অত স্বীকার করে না, কিন্তু নিও লিবারালিজম বলে যে পৃথিবীতে নৈরাজ্য আছে, কিন্তু আমরা যদি হচ্ছে অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে একে অন্যের সাথে আর কি হাত বাড়াই তাহলে এটা আমরা বেশ একটা শান্তির দিকেই যেতে পারবো, এবং এই অর্থনৈতিকভাবে লেনদেনের ফলে আমরা একটা শান্তির দিকে যেতে পারবো, যাতে হচ্ছে যেখানে যুদ্ধ বিগ্রহ কম হবে আর কি, এটাই একটা আর কি ওয়ে আর কি। তো এটা দিয়ে আর কি সে বলে আর কি। আহ, আর এদিকে হচ্ছে আছে হচ্ছে ট্র্যাডিশনাল লিবারালিজম তো বললাম, আর হচ্ছে যেটা আছে লিবারাল ইনস্টিটিউশনালিজম। এটা হচ্ছে যে ইনস্টিটিউশনগুলো আছে এদের উপর আর কি এখানে এখানে বেশি জোর দেওয়া হয় আর কি, যে এই যে যে আপনার প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোই যে নিয়মকানুন আছে, যেমন জাতিসংঘ, তারপর ইউ, এগুলোর যে আর কি আপনার প্রতিষ্ঠানগুলো আছে এগুলোর ফলেই কিন্তু হচ্ছে নিজের নিয়মকানুন, এগুলো যদি কোনো দেশ মানে বা সব দেশ মানে তাহলে কিন্তু যুদ্ধবিগ্রহ কম হবে, এবং পৃথিবীতে শান্তি বিরাজ করবে আর কি। অর্থাৎ জাতিসংঘের নিয়মগুলো যদি মানে, অথবা আপনার যদি প্যারিস জলবায়ুর নিয়ম যদি মানে, তো এগুলো কিন্তু মানুষের একটা রাষ্ট্রের বিহেভিয়ারকে প্রভাবিত করতে পারে, এই জন্য বলছে এটা হচ্ছে আপনার ইনস্টিটিউশনাল লিবারালিজম। তারপর হচ্ছে কনস্ট্রাকটিভিজম। এই কনস্ট্রাকটিভিজম বলতে বোঝায় যে চারটা এরকম জিনিস যেগুলো হচ্ছে আপনার আমাদের ইয়া করে আর কি। তো এটা বলে যে হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি কেবল ক্ষমতা বা অর্থনৈতিক স্বার্থ দ্বারা নির্ধারিত হয় না, এটা আর কি আপনার ধারণা, পরিচয়, তারপর হচ্ছে ইতিহাস, সামাজিক মূল্যবোধ, আচরণের মাধ্যমে এটা হচ্ছে আপনার গড়ে ওঠে। যেমন দেখেন যে এখানে চারটা এলিমেন্টের কথা বলছে, তো এই চারটা হচ্ছে কি হিস্টোরিক রিলেশনশিপ, অর্থাৎ আপনার যদি ঐতিহ্যগতভাবে আপনার সম্পর্ক খারাপ থাকে, যেমন সোভিয়েত আর হচ্ছে ইউএসএ, তখন কিন্তু তাদের রিলেশনটা ভালো হবে না, এটা হচ্ছে এক নম্বর হিস্টোরি। আর দুই নম্বর হচ্ছে আইডেন্টিটি। তো এখানে হচ্ছে আপনার সবগুলো রাষ্ট্রেরই আলাদা আলাদা এরকম ধর্ম বা তারপর হচ্ছে ভাষা, রাজনৈতিক মতাদর্শ আছে। তো যাদের এরকম মতাদর্শগুলো মিল থাকবে তারা এরকম ভালো থাকবে আর কি, কিন্তু আহ, মতাদর্শ মিল না হলে তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ বাঁচবে, এটা হচ্ছে দুই নম্বর। তাহলে দুই নম্বর হচ্ছে আইডেন্টিটি। আর তিন হচ্ছে কি আইডিয়াস অ্যান্ড ইন্টারেস্ট, অর্থাৎ সব রাষ্ট্রে কিন্তু হচ্ছে আপনার ইন্টারেস্ট এক না। দেখবেন যে পিপল, এই রাষ্ট্রের পিপল ওরকম, ওই রাষ্ট্রের পিপল ওরকম। এখন হচ্ছে দেখা যাচ্ছে যে পৃথিবীতে জনগণ আর কি সচেতন হচ্ছে, তারা নিজেদের পলিসি মানে রাষ্ট্র যে পলিসি মেকারকে তারা প্রভাবিত করছে। তো এটাই হচ্ছে আর কি তাদের যে আপনার আইডিয়াস অ্যান্ড ইন্টারেস্ট, এটা অনুযায়ীও আর কি আপনার হচ্ছে বৈদেশিক যে দেখা যাবে যে হচ্ছে কোনো রাষ্ট্র অন্য অন্য রাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক কেমন হবে এটা ঠিক করে দেবে আর কি। তারপর আপনার পরেরটা হচ্ছে স্টেট বিহেভিয়ার, অর্থাৎ এক রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের সম্পর্ক কেমন, আপনার হচ্ছে তার বিহেভিয়ার কেমন এটার উপর নির্ভর করবে। যেমন উত্তর কোরিয়ার সাথে রাশিয়ার সম্পর্ক সহযোগিতামূলক, আবার এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আপনার উত্তর কোরিয়ার সম্পর্ক ভালো না, এটা হচ্ছে তাদের বিহেভিয়ার একে অপরের প্রতি আর কি ঠিক নাই, এই জন্য তাদের আর কি অতটা জমে না আর কি।
আর ডেমোক্রেটিক পিস থিওরি এটা দিচ্ছে হচ্ছে আপনার পারপিচুয়াল পিস গ্রন্থে ইমানুয়েল কান্ট সাহেব দিছে। তো ইনি বলছেন যে যারা পৃথিবীতে যেগুলো ডেমোক্রেটিক কান্ট্রি আছে এগুলোর হচ্ছে আপনার যুদ্ধ বিগ্রহে জড়ানোর সম্ভাবনা কম, কারণ এরা হচ্ছে সব কিছু জনগণের ম্যান্ডেটে চলে। তো ওয়ার কস্ট এখানে হচ্ছে পিপল যেহেতু আপনার হচ্ছে জবাবদিহি করাতে পারে সরকারকে, এই জন্য ওয়ারে যাইতে আর কি তাদেরকে না যেতে বাধ্য করাতে পারে। তারপরে ইকোনমিক ইন্টারডিপেন্ডেন্স, সবাই একের উপর আর কি ইয়ে করে ডিপেন্ডেন্ট হয় আর কি। তারপর ডিপেন্ডেন্সি থিওরি এটা বলে যে হচ্ছে আপনার পৃথিবীতে যারা এরকম বড় বড় রাষ্ট্রগুলো আছে এই রাষ্ট্রগুলো আসলে এতটা সফল এতটা উন্নত হয়েছে কারণ এরা যে ক্ষুদ্র রাষ্ট্রগুলো আছে এদেরকে শোষণ করে এরা এত বড় হয়েছে। তো এটা আর কি ডিপেন্ডেন্সি থিওরি বলে। এখানে একটা কোর পেরিফেরি আর হচ্ছে কোর আর পেরিফেরি বিষয়টা আছে, যে কোর কান্ট্রি তারা যারা হচ্ছে এরকম শিল্পে উন্নত, যাদের পুঁজি ভালো, যাদের প্রযুক্তি ভালো, এরা হচ্ছে আপনার কোর। আর পেরিফেরি কি যাদের কাঁচামাল সস্তা, শ্রম শ্রম সস্তা আর কি, এগুলো হচ্ছে আপনার যেমন ল্যাটিন আর হচ্ছে আফ্রিকা, এগুলো হচ্ছে আপনার পেরিফেরি কান্ট্রি আর কি। তো এটা আর কি এখানে গেল। আর হেজিমনি স্টেবিলিটি থিওরি, এটা এইচএসটি। তো এটা বলে যে হচ্ছে পৃথিবীতে এরকম নৈরাজ্যময় পৃথিবীতে যদি আপনার একটা হেজিমনি থাকে, একটা যদি সেন্ট্রাল পাওয়ার থাকে, যেমন আমেরিকা বা হচ্ছে ধরেন ইউএন এরকম পাওয়ার থাকে, তার কথা সবাই শোনে, এরকম থাকলে পৃথিবীতে একটা আর কি শান্তি অবস্থা বিরাজ করে। তো এটা হচ্ছে হেজিমনি থিওরি বলে। আর এদিকে হচ্ছে আফটার হেজিমনি বলে যে হচ্ছে না, এরকমটা আপনার হেজিমনি থাকলে সেই হেজিমনি পরে সমস্যা সমাধান করে না, সেই আর সমস্যা বাড়ায়। তো এই জন্য আফটার হেজিমনি বলে যে হচ্ছে ঠিক আছে, আপনার হচ্ছে যদি এটা সমস্যা সমাধান করতে হয় তাহলে সবাইকে একটা তার নিজের আঞ্চলিক একটা আপনার হচ্ছে জোটে জোটে যারকে জড়াইতে হবে, বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠানের উপর গুরুত্ব আরোপ করতে হবে, বিশ্বশান্তিতে এগুলো ভূমিকা রাখতে পারে বেশি। একটা হচ্ছে আপনি হচ্ছে যেমন ইইউ, তারপর হচ্ছে এদিকে দক্ষিণ আফ্রিকা, এদিকে সার্ক আর কি, বা আফ্রিকার আপনার আফ্রিকান ইউনিয়ন। তো এরকম আর কি যদি জোট গঠন করা হয় তখন একে আর সবাই আর কি যুদ্ধে যাবে না, কারণ সবাই তো একটা জোটে থাকে আর কি। এটা আর কি সবাইকে চেকে রাখবে আর কি। তো এটাই আর কি, ধন্যবাদ।